আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ক্লাসে আলোচনা করব দৈব রাজতন্ত্রের ধারণা প্রসঙ্গে। এই দৈব রাজতন্ত্রের ধারণা বিষয়টিকে আমরা যাতে সহজভাবে বুঝতে পারি তার জন্য এই বিষয়টিকে আমরা বেশ কয়েকটি পয়েন্টে ভাগ করে করে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো শুরু করি দৈব রাজতন্ত্রের ধারণা প্রসঙ্গে আলোচনা। দৈব রাজতন্ত্রের ধারণা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা প্রথম পয়েন্ট হিসেবে লিখব দৈব রাজতন্ত্রের ধারণা, মানে ধারণাটা কি আর কি। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব দৈব রাজতন্ত্র। এই দৈব রাজতন্ত্রের উৎপত্তি, মানে দৈব রাজতন্ত্রটা ঠিক কিভাবে উৎপত্তি, অর্থাৎ কোথা থেকে এই ধারণা এসেছে। 3 নম্বরে আমরা আলোচনা করব দৈব রাজতন্ত্রের বৈশিষ্ট্য। দৈব রাজতন্ত্রের বৈশিষ্ট্য। দৈব রাজতন্ত্রের বৈশিষ্ট্য। চতুর্থ অর্থাৎ শেষ পয়েন্টটি থাকবে ইতিহাসের উপরে এই দৈব রাজতন্ত্রের কতটা প্রভাব। ইতিহাসের উপরে বা ইতিহাসে শুরু লিখতে পারো, ইতিহাসে এই ধারণার প্রভাব, অর্থাৎ দৈব রাজতন্ত্রের প্রভাব। প্রভাবটা এখানে লিখি, তাহলে বোর্ডটা থাকবে। প্রভাব। এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে দৈব রাজতন্ত্রের ধারণা, অর্থাৎ এই দৈব রাজতন্ত্রের ধারণাটি ঠিক কি, অর্থাৎ দৈব রাজতন্ত্র বলতে কি বোঝায় সেটাই আমরা এখন দেখে নেব। এই যে দৈব রাজতন্ত্রের ধারণা, এই দৈব রাজতন্ত্রের ধারণাটি মূলত ভিত্তি, অর্থাৎ এই দৈব রাজতন্ত্রের ধারণার ভিত হচ্ছে দৈব সত্য। কি বললাম? দৈব সত্য। দৈব সত্য। তো দৈব সত্যটা কি বা দৈব সত্যের ধারণাটা কি সেটা একটু জেনে নেই। দৈব সত্য হচ্ছে এমন একটা ধারণা, যে ধারণার বশবর্তী হয়ে দৈব সত্যের অধিকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতেন যে তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি এবং ঈশ্বর তাকে তার কার্য করার ক্ষমতা দিয়েছেন, আর তিনি ঈশ্বরের কাছ থেকে এই যে ক্ষমতা পেয়েছেন সেটাই হচ্ছে দৈব ক্ষমতা। আর ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর থাকেন স্বর্গে, তাই স্বর্গ থেকেই এই ক্ষমতাটার নাম হয়েছে স্বর্গীয় ক্ষমতা। অর্থাৎ দৈব সত্যের যে ক্ষমতা বা দৈব সত্যকে আমরা স্বর্গীয় ক্ষমতাও বলতে পারি। স্বর্গীয় কি বলি? স্বর্গীয় ক্ষমতা বা অধিকার। স্বর্গীয় অধিকার বললে আরো ভালো হয়, স্বর্গীয় অধিকার। স্বর্গীয় অধিকার। এবার আমরা বুঝে গেলাম যে দৈব সত্য কি বা দৈব অধিকার কি বা স্বর্গীয় অধিকার কি। এখন এই স্বর্গীয় অধিকার বা দৈব সত্য থেকেই দৈব রাজতন্ত্রের ধারণাটি উৎপত্তি। কিরকম ভাবে না, এই যে দৈব সত্যে বিশ্বাসী বা দৈব সত্যের অধিকারে যে সমস্ত রাজা দৈব সত্যের ভিত্তিতে তাদের রাজপাট পরিচালনা করতেন বা শাসন ব্যবস্থাকে পরিচালনা করতেন, তাদের সেই পরিচালিত শাসন ব্যবস্থাকে বলা হয় দৈব রাজতন্ত্র। যেহেতু রাজা পরিচালিত শাসন ব্যবস্থা, তাই এই দৈব সত্যের অধিকারী রাজাদের দ্বারা পরিচালিত তাদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় দৈব রাজতন্ত্র। তাহলে আমরা পেয়ে গেলাম দৈব সত্য, অর্থাৎ স্বর্গীয় অধিকার, এবং এই স্বর্গীয় অধিকারের ভিত্তিতে গড়ে উঠছে দৈব রাজতন্ত্র। দৈব রাজ স্বর্গীয় অধিকার, দৈব রাজতন্ত্র। তাহলে আমরা পেয়ে গেলাম দৈব রাজতন্ত্র কিভাবে
এই দৈব সত্য থেকে দৈব রাজতন্ত্র কিভাবে এসেছে। এখন ধরো এই যে তখনকার দিনে রাজারা বা যারা এই দৈব রাজতন্ত্রের উৎপত্তি করেন বা দৈব সত্য যারা অধিকারী ছিলেন, তারা যে দাবি করছেন যে আমরা ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বর আমাদের রাজা বা রাজপদে বসিয়েছেন এবং ঈশ্বর আমাদেরকে রাজত্ব করার ক্ষমতা দিয়েছে, এই যে ধারণা, এই ধারণাটা ঠিক উৎপত্তিটা কিভাবে হয়? তোমাদের কি মনে হয় যে হঠাৎ করে ধরো কোনো একদিন ঈশ্বর স্বর্গ থেকে নেমে এলেন, তারপরে হয়তো ফ্রান্সের সরস্বতীকে বলছেন যে আমি তোমাকে ফ্রান্সের রাজা নির্বাচিত করেছি, তুমি আজ থেকে ফ্রান্সের রাজা? কি মনে হয় তোমার? এই ধারণাটা কি সত্যি? নিশ্চয়ই সত্যি না। তাহলে আসল সত্যিটা কি? অর্থাৎ আসলে কেন বা কিভাবে কোথা থেকে রাজারা মনে করলেন যে আমাদেরকে এই দৈব সত্যের অধিকারের কথা জনগণের কাছে বলতে হবে? তো সেটা জানার জন্য আমাদেরকে একটু পিছনের দিকে চলে যেতে হবে সেই ইউরোপের মধ্যযুগের ইতিহাসে। তো চলো আমরা চলে যাই এখন একটু ওই ইউরোপের মধ্যযুগের ইতিহাসে, দেখা যাক। ইউরোপে মধ্যযুগ শুরু হয়, সাধারণত মনে করা হয় যে যেটা প্রচলিত, সবচেয়ে বেশি প্রচলিত মত, সেটা হচ্ছে যে 476 খ্রিস্টাব্দ। এই 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য, 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং এই 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে বা পতনের পর থেকে ইউরোপে মধ্যযুগে শুরু হয়। ইউরোপে মধ্যযুগ শুরু হয় এবং এই মধ্যযুগকে ইউরোপের ইতিহাসে অন্ধকারময় যুগও বলা হয়। কি বলা হয়? অন্ধকারময় যুগ। অন্ধকারময় যুগ কেন বলা হয়? তার কারণ এই যে ইউরোপের মধ্যযুগ 476 খ্রিস্টাব্দে ধরে নেওয়া হয় যে শুরু হয়েছে এবং এই শুরু হওয়ার পর থেকে ইউরোপে শুরু হয়ে যায় রাজায় রাজায় যুদ্ধ এবং তার ফলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। আর অপরদিকে পোপের নেতৃত্বে ইউরোপে ধর্মীয় গোঁড়ামি জনসাধারণকে একেবারেই চেপে ধরে। ফলে এই জীব হত্যা অর্থাৎ নরহত্যা আর তার সঙ্গে সঙ্গে ধর্মীয় গোঁড়ামি, এই দুয়ের চাপে তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞানের অপমৃত্যু ঘটতে শুরু করে। তাই এই যুগটাকে আমরা সাধারণত অন্ধকারময় যুগ বলে থাকি। এই যুগটার বা এই মধ্যযুগের সমাপ্তি ঘটেছিল বা আমরা বলতে পারি নবজাগরণের শুরুর মধ্যে। আর সেই নবজাগরণ শুরু হয়েছিল সম্ভবত, বা যে মতটা বেশিরভাগ প্রচলিত, সেটা হচ্ছে 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতনের মধ্যে দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে ইউরোপে 476 থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের স্থায়িত্ব ছিল। এখন এই মধ্যযুগ যখন শেষ হয়, ঠিক সেই সময়ে ইউরোপে নবজাগরণ শুরু হয়ে গেছে এবং নবজাগরণের মধ্যে দিয়ে ইউরোপে মধ্যযুগ শেষ হয়ে আধুনিক যুগের আবির্ভাব ঘটেছে। এবং এই সময়ে যে বিশেষ বৈশিষ্ট্য, তোমরা জানো যে নবজাগরণের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবাদের বিকাশ। অর্থাৎ মানুষ সেই সময়ে সমস্ত কিছুকে যুক্তি দিয়ে বিচার করে যদি বিষয়টা যুক্তিযুক্ত হয় তবেই তাকে গ্রহণ করেছিল। তাই এই সময় থেকে, অর্থাৎ মধ্যযুগ যে সময় থেকে শেষ হতে শুরু করলো বলতে পারি, বা আধুনিক যুগের সূচনা যে সময় থেকে শুরু হয়েছে, সেই সময়ে মানুষের মধ্যে ধীরে ধীরে ধর্মীয় গোঁড়ামির আস্তে আস্তে দূর হতে শুরু করেছে, ধর্মীয় গোঁড়ামিটা, এবং মানুষ যুক্তিবাদী হতে শুরু করেছে। কিন্তু তার আগে মধ্যযুগের সময়কালে ধর্ম মানুষের উপরে একেবারে চেপে বসেছিল। ঠিক সেই সময়ে ইউরোপের রাষ্ট্র কাঠামোটা কেমন ছিল দেখো। ইউরোপের রাষ্ট্র কাঠামোটা মোটামুটি
ধরে নাও এটাকে আমরা ইটালি ধরে নিচ্ছি, আর এটাকে যদি আমরা জার্মানি ধরি, তাহলে এখানে ধরো ফ্রান্স, অস্ট্রেলিয়া আমরা ধরে নিতে পারি, এখানে অস্ট্রেলিয়া, আর তার সঙ্গে সঙ্গে ইউকেটা এখানে, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডম আবার সেটাকে তার কিছুটা অংশ নিয়ে ইংল্যান্ড, ঠিক আছে। তাহলে আমরা ইংল্যান্ডের কথাই বেশি করি, কারণ তবে ইউকে আর ইংল্যান্ড কিন্তু এক নয়, অর্থাৎ ইউকের তিনটে অংশ, মানে প্রথমে আমরা ইংল্যান্ড বলতে পারি, ইংল্যান্ডের সঙ্গে আরো কিছুটা অঞ্চল যুক্ত হয়ে গ্রেট ব্রিটেন, এবং গ্রেট ব্রিটেনের সঙ্গে আরো কিছুটা অঞ্চল যুক্ত হলে আমরা সেটাকে বলি ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। যাই হোক, এরপরে এখন দেখো ঘটনাটা কি আছে, এই যে ইউরোপের মধ্যযুগের রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোটা অবশ্য মধ্যযুগে প্রতিটা রাষ্ট্র ঐক্যবদ্ধ ছিল না। তোমরা জানো যে জার্মানি বা ইটালি সেই সময়ে খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত ছিল, পরবর্তীকালে তারা ঐক্যবদ্ধ হয়। আমরা আমাদের আলোচনার সুবিধার্থে সেই বিষয়টা যাচ্ছি না। ধরে না এটা ইটালি, এবং এখানে ইটালিতে পোপ, আচ্ছা ইটালিতে রোম নামে একটি শহর রয়েছে, কি নামে? রোম। এবং এই রোমে রয়েছে পোপের সদর দপ্তর বা অফিস। এই রোমে থাকতেন পোপ, যেটাকে বলা হতো কি ভাটিকান সিটি। কি বলা হয়? ভাটিকান সিটি। দেখাচ্ছে নিচে? দেখাচ্ছে না? একটু উপরে লিখি, তাহলে হয়তো দেখতে পাওয়া যাবে। সেটাকে একটু উপরে করে নিই। ভাটিকান সিটি, ভাটিকান, অর্থাৎ ইটালি একটা দেশ, সেই দেশের মধ্যেই আরেকটা স্বাধীন দেশ যার নাম হচ্ছে ভাটিকান সিটি। এবং এই ভাটিকান সিটিতে থাকেন পোপ, যিনি হচ্ছেন ইউরোপে খ্রিস্টান জগতের ধর্মগুরু, অর্থাৎ খ্রিস্ট ধর্মের গুরু হচ্ছেন এই পোপ। এই পোপ তৎকালীন সমগ্র খ্রিস্টান অধ্যুষিত ইউরোপীয় যে রাষ্ট্রগুলি, সেই সমস্ত রাষ্ট্রগুলির আমরা তাকে কর্তাই বলতে পারি, কারণ তার নির্দেশ অমান্য করে চলার মতো ক্ষমতা এই সমস্ত রাষ্ট্রগুলির ছিল না। অর্থাৎ তখনকার দিনের নিয়ম অনুসারে পোপই ছিলেন খ্রিস্টান অধ্যুষিত সমস্ত রাজ্যগুলির প্রধান। তার নির্দেশ অমান্য করা যেহেতু সম্ভবপর ছিল না, তাই তার নির্দেশ মেনেই রাষ্ট্র পরিচালনা করতে হতো। এখন এই যে পোপ, ইটালির পোপ, সেই ইটালিতে বসবাস করছেন, রোমে আছেন তিনি। এখন রোম থেকে তার সমগ্র সাম্রাজ্য পরিচালনা করছেন। রাজনৈতিকভাবে তিনি সমগ্র রাষ্ট্রের উপরে কর্তৃত্ব বজায় রাখছেন। তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে তার কিরকম একটা প্রভাব রয়েছে। এই যে ধরো, যদি এটাকে ফ্রান্স ধরে নিই, তাহলে এই ফ্রান্সে বা প্রতিটা রাষ্ট্রে ধর্মীয় একটা করে প্রতিষ্ঠান, সেটা কি বলা হয় সেই সময়? গির্জা বা চার্চ বলি আমরা। এই যে গির্জা রয়েছে, এই গির্জার উপরে সম্পূর্ণ প্রতিটা, শুধু একটা দেশে নয়, প্রতিটা দেশেই রয়েছে ধর্মীয় স্থান তাদের। সেই সমস্ত গির্জাগুলির উপরে কিন্তু এই রোমের পোপের একেবারে একছত্র আধিপত্য। অর্থাৎ সমস্ত গির্জাগুলি যেমন তার নির্দেশেই পরিচালিত হতো, ঠিক সেই রকম গির্জার যে সম্পত্তি বা গির্জার যে আয়, তার উপরেও নিয়ন্ত্রণ কার ছিল না? এই পোপের। তাহলে এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা পরবর্তীকালে বিশেষ করে 1453 খ্রিস্টাব্দে আমরা যখন দেখছি যে ইউরোপে মধ্যযুগের অবসান ঘটে আধুনিক যুগের সূচনা হচ্ছে বা নবজাগরণের বিস্তার ঘটেছে, তার ফলশ্রুতি হিসেবে মানুষ যুক্তিবাদে বিশ্বাসী হয়ে উঠেছে এবং কোনো কিছুকে যুক্তি দ্বারা বিচার না করে গ্রহণ করছেন না। এই অবস্থায় একটা ঘটনা ঘটে গেল। সেটা কি দেখো, সেটা হচ্ছে স্বাভাবিক ঘটনা, যেহেতু যুক্তিবাদী মানুষ হয়েছে, রাজারাও যুক্তিবাদী হয়েছেন এবং বিনা যুক্তিতে কোনো কিছুই কেউ আর মেনে নিতে চান না। এই সময় ইংল্যান্ড
ইংল্যান্ডের রাজা ছিলেন অষ্টম হেনরি, অর্থাৎ হেনরি এইট। হেনরি এইট ইনি ছিলেন সেই সময়ে ইংল্যান্ডের রাজা। তিনি বিবাহ করেন ক্যাথারিনকে। এই ক্যাথারিন ছিলেন তার স্ত্রী, কিন্তু ক্যাথারিনের কোনো পুত্র সন্তান না হওয়ায় তিনি ক্যাথারিনকে ডিভোর্স দিয়ে অ্যানা বোলিনকে বিবাহ করতে চাইছেন। কাকে বিবাহ করতে চাইছেন? অ্যানা বোলিন। এই অ্যানা বোলিনকে বিবাহ করতে চাইছেন, কিন্তু তার পক্ষে বিবাহ করা, অ্যানা বোলিনকে বিবাহ করাটা সম্ভবপর হচ্ছে না, কারণ তিনি ক্যাথারিনকে ডিভোর্স দিতে পারেননি। আর ক্যাথারিনকে যদি ডিভোর্স দিতে হয় তাহলে এই সময় পোপের বিশাল প্রভাব, পোপের অনুমতির প্রয়োজন। ভাবতে পারছো যে পোপের কতটা প্রভাব সেই সময়ে ইউরোপের রাষ্ট্রগুলির উপরে রয়েছে। শুধু রাষ্ট্র নয়, সমস্ত জনগণের উপরে সেই একই প্রভাব। এখন হয়েছে কি, এই অষ্টম হেনরি তিনি অ্যানা বোলিনকে বিবাহ করতে না পেরে শেষ পর্যন্ত তার মন্ত্রীদের পরামর্শ নিয়ে ইটালিতে অবস্থিত এই রোমের পোপ, এই রোমের পোপের কর্তৃত্বকে অস্বীকার করেন এবং তার নির্দেশকে অগ্রাহ্য করে তিনি অ্যানা বোলিনকে বিবাহ করে নিলেন। এর ফলে কি হলো না, এর ফলে হয়ে গেল যে এই অষ্টম হেনরির দেখা দেখি ইউরোপের অন্য সমস্ত যে রাষ্ট্রগুলি রয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলিও পোপের নির্দেশকে অমান্য করে তারা তাদের রাজবংশের নেতৃত্বে এক একটা রাষ্ট্রকে জাতীয় রাষ্ট্র বলে ঘোষণা করে দিলেন। জাতীয় রাষ্ট্র মানে কি? জাতীয় রাষ্ট্র মানে হচ্ছে নিজেদের দেশের জাতীয়তাবোধের ভিত্তিতে গড়ে ওঠা এক একটি রাষ্ট্র। আর আগে ছিল কি, সমগ্র ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে কোনো আলাদা জাতীয়তাবাদ নেই, একটাই কথা, সেটা হচ্ছে ধর্ম। তো এখন হয়ে গেল কি, এই অষ্টম হেনরির নেতৃত্বে যখন ইংল্যান্ড পোপের অধীনতা থেকে আলাদা হয়ে গেল, ঠিক তার দেখা দেখি আরো কয়েকটি রাজবংশ, যেমন ধরো ইংল্যান্ডের যে রাজবংশ ছিল সেটা ছিল টিউডর রাজবংশ। টিউডর, অষ্টম হেনরি ছিলেন টিউডর রাজবংশের রাজা। আর ফ্রান্সের যে রাজবংশ, সেই ফ্রান্সের রাজবংশের নাম হচ্ছে, তোমরা জানো, বর্বন রাজবংশ, বা এটাকে বাংলায় আমরা বলি বুরবু রাজবংশ। কি বলি? বুরবু, বুরবু রাজবংশ, অর্থাৎ বারবান ডাইনাস্টি, এটাকে আমরা বলতে পারি ডাইনাস্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে টিউডর বংশের নেতৃত্বে, ফ্রান্সে বুরবু রাজবংশের নেতৃত্বে, ঠিক সেরকম আরো বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রাজবংশ তাদের রাজ্যগুলিকে জাতীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এই জাতীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করার মধ্যে দিয়ে ইউরোপের এই যে রাষ্ট্রগুলি রয়েছে, এই রাষ্ট্রগুলি পোপের অধীনতা থেকে মুক্ত হয়ে গেলেন এবং পোপের অধীনতা থেকে মুক্ত হয়ে তারা নিজেরা প্রায় স্বাধীন হয়ে গেলেন, এটা আমরা বলতে পারি। এখন এই যে তাদের জাতীয় রাষ্ট্র গঠন করা, স্বাধীন হয়ে যাওয়া, এর সঙ্গে এই দৈব রাজতন্ত্রের উৎপত্তি কি সম্পর্ক আছে? সম্পর্কটা হচ্ছে এরকম যে এই সমস্ত রাষ্ট্রগুলি যখন পোপের অধীনতা থেকে মুক্ত হয়ে গেলেন বা মুক্ত হয়ে গেল, তখন তারা সেই সঙ্গে ঘোষণা করলেন যে এখন থেকে তারা আর পোপের অধীন নন। অর্থাৎ এতদিন পোপ ঘোষণা করছিলেন বা পোপ দাবি করছিলেন যে সমস্ত এই যে রাজবংশগুলি রয়েছে সেই রাজবংশগুলির নিয়ন্ত্রণ তার হাতে রয়েছে এবং তার অনুমতি নিয়ে শাসন করছিলেন, এবং এই পোপ ছিলেন ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বরের পুত্র। এখন এই রাজবংশগুলি দাবি করলো তারা আর পোপের নিয়ন্ত্রণাধীন নন, বরং তারা স্বয়ং ঈশ্বর কর্তৃক নিযুক্ত হয়েছেন। অর্থাৎ স্বয়ং ঈশ্বর তাদের, বা স্বয়ং ঈশ্বরই বলবো, স্বয়ং ঈশ্বর তাদের কি করেছেন? নিয়োগ করেছেন। অর্থাৎ এই রাজারা হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। তাহলে বুঝতেই পারছো যে যদি তারা ঈশ্বরের প্রতিনিধি হয় তাহলে তাদের ক্ষমতাটা কোথা থেকে এসছে? না ঈশ্বরের কাছ থেকে, অর্থাৎ দৈব ক্ষমতা। তাই এইভাবে রাজারা নিজেদেরকে দৈব ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করে নিলেন, যাতে করে জনসাধারণের কাছে তাদের আর জবাবদিহি করতে না হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই দৈব রাজতন্ত্রের উৎপত্তিটা ঠিক কিভাবে হলো। এরপরে আমরা চলে আসবো পরের বিষয়টা। দেখি পরেরটা কি আছে। পরের পয়েন্ট আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে আমরা
আমাদের 2 নম্বর পয়েন্ট আলোচনা হয়ে গেছে, আমরা 3 নম্বর পয়েন্টে যাব। আমাদের এই 3 নম্বর পয়েন্ট হচ্ছে দৈব রাজতন্ত্রের বৈশিষ্ট্য। এই দৈব রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আমরা একটা লিখি, সেটা হচ্ছে এখানে বৈশিষ্ট্যগুলো এক এক করে আমরা একটু আলোচনা করব। দৈব রাজতন্ত্রের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা। ঐশ্বরিক ক্ষমতা। ঐশ্বরিক ক্ষমতা মানে তোমরা এতক্ষণের আলোচনা নিশ্চয়ই বুঝে গেছো যে রাজারা, অর্থাৎ এই দৈব রাজতন্ত্রে বিশ্বাসী যে সমস্ত রাজারা রয়েছিলেন বা রাজারা শাসন করছিলেন, তারা তাদের ক্ষমতাটা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। এটাকেই আমরা ঐশ্বরিক ক্ষমতা বলছি। আর ঈশ্বরের কাছে যেহেতু তারা ক্ষমতা পেয়েছেন, সুতরাং তারা তাদের কাজের জন্য একমাত্র জবাব দিয়ে কোথায় করবেন? না, ঈশ্বরের কাছে জবাব দেবেন। তারা কোনোভাবেই তাদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ নন, কারণ এই রাজতন্ত্রে জনগণের কোনো ভূমিকাই নেই। তাহলে এই হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা। 2 নম্বরে আমরা যে বৈশিষ্ট্যটার কথা বলবো সেটা হচ্ছে মূলত দৈব রাজতন্ত্রের, যেহেতু ঐশ্বরিক ক্ষমতার অধিকারী তারা হলেনই, তার সঙ্গে সঙ্গে এই যে দৈব রাজতন্ত্র, এই দৈব রাজতন্ত্র যখন ঐশ্বরিক ক্ষমতা পেয়ে গেল, তখন তারা ঈশ্বরের দ্বারা নির্বাচিত হচ্ছেন, ঈশ্বরের দ্বারা তারা নিয়োজিত হচ্ছেন। সুতরাং তাদের এখানে পরবর্তী রাজা যিনি নির্বাচিত হবেন বা পরবর্তী রাজা কে হবেন সেটা ঠিক করার অধিকারও ওই রাজাই পেয়েছেন। এবং এই রাজার পরবর্তী রাজা হিসেবে ওই যে রাজা বা যে রাজার মৃত্যু হবে তার পরবর্তী রাজা হবেন তার বংশেরই কোনো লোক। অর্থাৎ আমরা বলে নিতেই পারি যে 2 নম্বর বৈশিষ্ট্যে যে রাজপদগুলি ছিল বংশানুক্রমিক। কি ছিল? আর রাজপদগুলি ছিল বংশানুক্রমিক। বংশানুক্রমিক অর্থাৎ বংশানুক্রমিক ভাবে রাজা হতে, এক রাজার মৃত্যুর পর তার বংশের আবার কোনো হয় ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা ছেলে বা মেয়ে অর্থাৎ পুত্র সন্তান বা কন্যা সন্তান না থাকলে তার পরবর্তী কেউ রাজা হতে। তবে এই বংশানুক্রমিক রাজা হওয়ার ফলে একটা বিষয় বা একটা সমস্যা তাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো রাজা যখন মারা যেতেন পুত্র সন্তান বা কন্যা সন্তান সন্তানহীন অবস্থায়, তখন সেই রাজ্যের পরবর্তী রাজা কি হবেন এই নিয়ে প্রায় সময়ে উত্তরাধিকার যুদ্ধ বা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। এবং এই গৃহযুদ্ধের ফলে ইউরোপের ইতিহাসে একটা ব্যাপক পরিবর্তনও হয়ে যেত। নম্বর পয়েন্টে আমরা কি দেখব? হ্যাঁ, 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি চরম ক্ষমতা। অর্থাৎ চরম ক্ষমতা বা অসীম ক্ষমতাও আমরা বলতে পারি। অসীম ক্ষমতা। অসীম ক্ষমতা। দৈব রাজতন্ত্রের ভিত্তিতে যারা রাজা নির্বাচিত হতেন, সেই সমস্ত রাজারা একাধারে আইন, শাসন এবং বিচার তিনটির সর্বোচ্চ পদে একজন রাজাই নিয়োজিত হতেন। অর্থাৎ এক কথায় একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। 4 নম্বরে আর কি আর পয়েন্টের প্রয়োজন মনে হয় হবে না, আমরা এরপরে দেখে নেব 4 নম্বর পয়েন্টটি, সেটা হচ্ছে ইতিহাসে দৈব রাজতন্ত্রের প্রভাব। ইতিহাসে দৈব রাজতন্ত্রের প্রভাব কতটা ছিল সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। আমরা এই যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি এই দৈব রাজতন্ত্রের বৈশিষ্ট্য হিসাবে, সেগুলোকে একটু রাখি, তাহলে পরের বৈশিষ্ট্যগুলো বা এই যে ইতিহাসে দৈব রাজতন্ত্রের প্রভাব সেটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো দেখিনি একটু দৈব রাজতন্ত্রের ইতিহাসের উপরে প্রভাব যদি আলোচনা করি, তাহলে প্রথম পয়েন্ট কয়েকটা পয়েন্টে ভাগ করে আলোচনা করবো। এটা প্রথম পয়েন্টটা আমরা রাখবো। আমরা দেখেছি যে দৈব রাজতন্ত্রের বৈশিষ্ট্যে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন এই রাজারা। যেহেতু তারা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, তাই তারা তাদের কাজের জন্য কারো কাছে দায়বদ্ধ ছিলেন না। স্বাভাবিকভাবেই এই সমস্ত রাজারা স্বৈরাচারী ক্ষমতার অধিকারী হয়ে পড়েন, অর্থাৎ স্বৈরাচারী শাসনতন্ত্র প্রবর্তন করেন। যেহেতু তাদের এই ক্ষমতার বাধা দেওয়ার কেউ ছিল না, তাহলে আমরা বলতে পারি স্বৈরাচারী শাসনের যে প্রবর্তন, স্বৈরাচারী শাসন
এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার উৎপত্তিটা হয়েছিল সাধারণত রাজাদের ক্ষমতাটা অসীম থাকার কারণে। তাদের অসীম ক্ষমতা, তাদের ক্ষমতাকে বাধা দেওয়ার কেউ নেই। সুতরাং রাজার কাজের বিরুদ্ধে যখনই প্রজারা প্রতিবাদ করতেন, তখনই তিনি প্রজাদের উপর অত্যাচার করতেন, এবং এই অত্যাচার থেকেই স্বৈরাচারী রাজতন্ত্রের উৎপত্তি হয়েছে। এটা ইতিহাসের উপরে একটা বিশেষ প্রভাব ফেলছিল, কারণ স্বৈরাচারী রাজতন্ত্রের প্রবর্তনের ফলে জনসাধারণ অসীম দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিল। 2 নম্বরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অযোগ্য শাসক। এই অযোগ্য শাসক কথাটা লিখব আমরা, বা অযোগ্য শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা, রাজপথগুলি সাধারণত ছিল বংশানুক্রমিক, এবং এই রাজপথগুলি বংশানুক্রমিক হয়ে পড়ার ফলে রাজাদের যোগ্যতা বিচার করার মতো কোনো ব্যবস্থা ছিল না। ফলে পরবর্তী বংশধর সে যোগ্য হোক আর নাই হোক, রাজপদে বা সিংহাসনে তিনি বসবেন। আর অযোগ্য শাসক বা অযোগ্য ব্যক্তির পক্ষে সিংহাসনে বসে সুষ্ঠুভাবে শাসন করা কি সম্ভব? সম্ভব নয়। স্বাভাবিকভাবেই শাসন ব্যবস্থাটা এই অযোগ্য শাসকে ভরে যেত। 3 নম্বর পয়েন্টে কি হতে পারে না, 3 নম্বরে থাকছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তান্ত্রিক শাসন ব্যবস্থা। কেন অগণতান্ত্রিক বলছি? তার কারণ হচ্ছে এই দৈব রাজতন্ত্রে বিশ্বাসী রাজারা জনগণের ইচ্ছার কোনো গুরুত্ব দিতেন না। স্বাভাবিকভাবেই জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের কোনো দাম রাজাদের কাছে ছিল না। তাহলে আমরা দেখতে পেলাম যে ইতিহাসের উপরে এই যে দৈব রাজতন্ত্র, সেই দৈব রাজতন্ত্রের একটা বিশাল প্রভাব পড়েছিল, যার ফলস্বরূপ জনগণের অসুবিধা বা জনগণের যে অসুবিধা সেটা দিনের দিন বা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই দৈব রাজতন্ত্রের ধারণা সম্পর্কে আলোচনা। এরপরে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব, তখন হয়তো আমরা পরবর্তী বিষয় ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করব। ততদিন সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।